দশম শ্রেণীর একটি ভিডিওতে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আজকে আমি যে দশম শ্রেণীর ভিডিওটি করতে চলেছি, এখানে আমি ইতিহাসের কিছু বিষয়বস্তু এখানে আলোচনা করে দেবো এবং এখানে বলি যে কিছু বিষয় আছে যেগুলো খুব ভালো করে না বুঝলে হয়তো লেখা যায় না, মুখস্থ করে রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি বিষয়বস্তুটার প্রতি একটা বিষয়বস্তুটাকে স্বচ্ছতার সঙ্গে গ্রহণ করা না হয়, সেখানে কিছু অস্পষ্টতা রয়ে যায় এবং বিষয়বস্তু সম্পর্কে একটা সম্যক জ্ঞান অর্জন না করার জন্য বিষয়বস্তুর লেখাটাও সহজ হয় না। ঠিক আছে? আচ্ছা, এই উদ্দেশ্যেই বিষয়বস্তু সংক্রান্ত স্বচ্ছ ধারণা পরিবেশনের উদ্দেশ্যে ভিডিওগুলো করা, যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী তার বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারে। ঠিক আছে? আজকের বিষয়বস্তু প্রসঙ্গে যাওয়ার আগে যে কথাটি বলি সেটা হচ্ছে, যারা যারা মনে করছে যে এরকম স্বচ্ছ ধারণা তারা পেতে চাইছে, পরিষ্কারভাবে শুনতে চাইছে, তারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকতে পারে এবং সাবস্ক্রাইব করে নিতে পারে। প্রায় দিনই এই ভিডিও তাদের জন্য আমি নিয়ে আসব। হয়তো কয়েকটা দিন হয়তো মধ্যিখানে ফাঁক পড়ে যেতে পারে, কিন্তু প্রায় নিয়মিতভাবেই ভিডিও দেয়া থাকবে। আসছি ভিডিওতে, এবং বিষয়বস্তু হচ্ছে আজকে নমশূদ্র আন্দোলন এবং দলিতদের যে আন্দোলন সেই বিষয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, যখন ব্রিটিশরা ভারতে শাসন করেছিল, সেই সময় থেকেই একটা অস্পৃশ্যতার একটা ধারণা, ছোঁয়াছুঁয়ি, বাজবিচার, এই ধরনের একটা মনোভাব ভারতীয়দের মধ্যে ছিল। ঠিক আছে? আচ্ছা, কর্মের নিরিখে যে ভাগটা হয়েছিল, মনুস্মৃতিতে যে ভাগটা করা হয়েছিল, সেটা কর্মের নিরিখে করা হলেও নিচু শ্রেণীর মানুষেরা নিচু উঁচু এই ভেদাভেদটা সমাজ তখন তৈরি করে ফেলেছিল। ঠিক আছে? এবং যারা একটু শ্রমিক ছিল, যারা শ্রম দিয়ে কাজ করতো, যারা বিভিন্ন ধরনের কায়িক শ্রম করে কাজ করতো এবং কিছু এমন কাজ করতো যেগুলো সবাই করতে পারে না, এই ধরনের কাজ যেগুলো করতো, সেইগুলোতে তারা অস্পৃশ্য এবং অশুচি বলে পরিগণিত হতো। এই রকমই ঔপনিবেশিক বাংলায় হিন্দু জনগোষ্ঠীর মধ্যে কিছু নিম্ন বর্ণের হিন্দু ছিল। ঠিক আছে? যারা মরা পোড়াতো তাদেরকে ডোম বলা হতো, চণ্ডাল বলা হতো, তারপরে ম্যাথর, মুচি, এই ধরনের বা যারা উপজাতি সম্প্রদায়, এবং এরা দলিত নামে পরিচিত হতো। এরা সমাজে অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল, এবং পরবর্তীকালে এরাই নমশূদ্র নামে পরিচিত হয়। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, যশোর, ফরিদপুর, বাখরগঞ্জ প্রভৃতি জায়গায় এই সমস্ত ব্যক্তিরা বসবাস করতেন। ঠিক আছে? এবং সাধারণত তাঁত বোনা, চাষবাস করা, মাছ ধরা, ঠিক আছে, তারপরে মরা পোড়ানো, বিভিন্ন রকমের নোংরা আবর্জনাযুক্ত জায়গা পরিষ্কার করা, আমাদের টয়লেট পরিষ্কার করা প্রভৃতি কাজ এরা করতো। এবং এই কাজগুলো করার জন্য তাদের কোনো পুঁথিগত বিদ্যার প্রয়োজন হতো না। তারা পুঁথিগত বিদ্যা ছাড়াই বংশ পরম্পরায় এইগুলো কাজগুলো করতে পারত, এবং এদেরকে মানুষ অনেক বেশি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখতো। এরা উচ্চ বর্ণের মানুষের দ্বারা আয়োজিত যে সমস্ত পুজো অনুষ্ঠানে যোগদান করতে পারতো না। তারা সেখানেও বড় বড় যে অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হতো না। এবং এই কারণে শুধু তাই নয়, শুধু যদি এরকমই থাকতো তাহলেও হতো, কিন্তু সকলের ঘৃণা অবহেলার পাত্র হয়ে উঠেছিল এরা। এদের ছায়া মারালে জাত যাবে, এরকম একটা মনোভাব সেই সময় মানুষের মনে এসেছিল। তোমরা যদি মহেশ গল্পটা পড়ো তাহলেই দেখতে পাবে যে মহেশ একটি গরুর নাম, কিন্তু মহেশকে যে লালন পালন করেছে সেই গফুরের মেয়েকেও সমাজে অচ্ছুত করে রাখা হয়েছিল। কোনো জলাশয় থেকে জল নেয়ার অধিকার পর্যন্ত তাদের ছিল না,
কেউ যদি জল কৃপা করে দিত তবেই সে পানযোগ্য জল আহরণ করতে পারত, এবং সব ক্ষেত্রে তাদের বিচরণের অধিকার ছিল না। এইভাবে সমাজে একটা পরিত্যক্ত, অবহেলিত, উপেক্ষিত শ্রেণী হিসেবে তারা ছিল। এবং শুধু তাই নয়, এই অবহেলা আরও ক্রমান্বয়ে বাড়তে থাকে। উচ্চবর্ণের হিন্দুরা এদের ঘৃণা করতে থাকে। দেখো, মানুষের মধ্যেই ঈশ্বরের বাস, তাহলে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করছে, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। এবং এই পরিবেশ থেকে এই যে দলিতদের উদ্ধার করতে কিছু বিশিষ্ট ব্যক্তিরা আত্মনিয়োগ করেন। এরা হলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, রাজেন্দ্র মণ্ডল, মুকুন্দ বিহারী মল্লিক, বিরাটচন্দ্র মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রমোদ রঞ্জন ঠাকুর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এরা ঐক্যবদ্ধ হয়ে এই নমশূদ্রদের জন্য আন্দোলন করেন, এবং এদেরকে নমশূদ্র আখ্যা দেওয়া হয়। ঠিক আছে, এই সমস্ত দলিতদের নমশূদ্র আখ্যা দেওয়া হয়। 1872-73 খ্রিস্টাব্দে প্রথম ফরিদপুর বাখরগঞ্জ অঞ্চলে নমশূদ্র আন্দোলন শুরু হয়েছিল, এবং এই অঞ্চলে যে নমশূদ্ররা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে পারতো না, সেই যোগদানেরও অধিকার তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, এবং তারা করলো কি, উচ্চ বর্ণের সঙ্গে সম্পর্কই ছিন্ন করে দিল। ঠিক আছে, দেখো, জোর করে তো কারোর সম্মান পাওয়া যায় না, সেই জন্য তারা নিজেদের একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় গড়ে তুলল, যেখানে তারা খুব ভালোভাবে আনন্দের সঙ্গে থাকতে পারবে। সেই সম্প্রদায়ের নাম হচ্ছে মতুয়া সম্প্রদায়, এবং এই মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক বলা হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে। ঠিক আছে, এবং এই নমশূদ্রদের যে সংগঠিত করার যে আন্দোলন, সেই আন্দোলন পরিচালনা করতে গিয়ে অনেকগুলো অ্যাসোসিয়েশন, সংগঠন, গোষ্ঠী, এই সমস্ত কিছুর জন্মলাভ হলো। যেমন নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নিখিলবঙ্গ নমশূদ্র সম্মেলন, উন্নয়নী সভা প্রভৃতি। ঠিক আছে, এই আন্দোলন ক্রমেই অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন বা নিখিল ভারত দলিত শ্রেণী সমিতি ও আন্দোলনের সঙ্গে মিশে গেল। নমশূদ্র নেতা বিরাটচন্দ্র মণ্ডল এই সর্বভারতীয় সংগঠনের কমিটির বাংলার প্রতিনিধি হয়ে উঠলেন। তিনি যে দল গঠন করেছিলেন সেখানে তিনি রিপ্রেজেন্টেটিভ হলেন। ঠিক আছে, নমশূদ্ররা বিভিন্ন অঞ্চলে আন্দোলন করেছিল, এবং আন্দোলন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে উচ্চবর্ণের হিন্দুদের নেতৃত্বাধীন স্বদেশী আন্দোলন যখন শুরু হলো, 1906 খ্রিস্টাব্দে রাজেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে নমশূদ্ররা বঙ্গভঙ্গকে সমর্থন করলো, এবং গুরুচাঁদ ঠাকুর নমশূদ্রকে সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে 1907 খ্রিস্টাব্দে বাংলা ও আসাম সরকারের কাছে দরবার করলেন। এই আন্দোলনের ফলে 1911 খ্রিস্টাব্দে আদমশুমারি রিপোর্টে আর্থিক শোষণ থেকে মুক্তির জন্য নমশূদ্র কৃষকেরা কখনো জমিদারের বিরুদ্ধে, কখনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। ঠিক আছে, এই গেল নমশূদ্র আন্দোলন। এরপরে যেটা বিষয়তে আসি সেটা হচ্ছে দলিতদের অধিকার বিষয়, গান্ধী আম্বেদকরের বিতর্ক। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আচ্ছা, আম্বেদকর প্রসঙ্গে আসি। আম্বেদকরের পুরো নাম বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। তিনি মাহার সম্প্রদায়ের মানুষ ছিলেন। মাহার সম্প্রদায় সেই সময় যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিল, তার মধ্যে সবচেয়ে নিচু শ্রেণী, অন্যতম নিচু শ্রেণীর মানুষ বলে পরিগণিত হতেন। তিনি বিদ্যালয়ে বসার এবং পঠন পাঠনের অধিকার পাননি। বিদ্যালয়ের বাইরে বসেই তিনি পঠন পাঠন করতেন, এবং সেখানে তাকে অনেক অবহেলিত সম্প্রদায়ের মধ্যে থেকে অবহেলা, উপেক্ষা, বঞ্চনা সহ্য করতে হয়েছে। ভারতের সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের উদ্যোগে লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠক যখন অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গান্ধীজি এবং দলিত শ্রেণীর প্রতিনিধি হিসেবে আম্বেদকর যোগ দিয়েছিলেন। ঠিক আছে, এখানে উচ্চবর্ণের হাত থেকে দলিতদের অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব লাভের বিষয়টিকে কেন্দ্র করে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের তুমুল বিতর্ক হয়। ঠিক আছে, অরুন্ধতী রায় বলেন, গান্ধীজি পৃথকভাবে দলিতদের রাজনৈতিক অধিকার দান করা
সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে স্বীকার করার নীতিতে বিশ্বাসী ছিলেন। অথচ আম্বেদকর মনে করতেন ভারতের সর্বত্র থাকা দলিতরা সংখ্যালঘু হয়ে পড়েছে, তাই নির্বাচনে তাদের প্রতিনিধিরা জয়লাভ করতে পারবে না। এর ফলে গান্ধীজির নীতির তিনি তীব্র বিরোধিতা করতে শুরু করেন। গান্ধীজি গোল টেবিলে বৈঠকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে পৃথক নির্বাচনের নীতির প্রতিবাদ করেন। যে গান্ধীজি বলেছিলেন যে তারা তো সকলের সঙ্গে মিলেমিশেই থাকতে পারে, কারণ গান্ধীজি তাদের দলিত মনে করতেন না, তাদেরকে সকলের সঙ্গে সমান সমতুল্য মনে করতেন। কিন্তু আম্বেদকর দেখেছিলেন যে তারা অনেক পিছিয়ে আছে, যারা সমাজে এইসব নিচু বর্ণের মানুষ বলে পরিগণিত হতো, তারা অনেক পিছিয়ে আছে। ঠিক আছে, সেই জন্য তিনি দাবি করেন যে যখন গান্ধীজি দাবি করেন দলিতরা অস্পৃশ্যরা সংখ্যালঘু নয়, তারা হিন্দু সম্প্রদায়ভুক্ত, তখন আম্বেদকর সহ বিভিন্ন সংখ্যালঘু প্রতিনিধিরা গান্ধীজির সঙ্গে একমত হলেন না। ঠিক আছে, তাহলে গান্ধীজি কি বললেন? অস্পৃশ্যরা সংখ্যালঘু নয়, তারা প্রত্যেকেই হিন্দু, মানে মাহাররাও হিন্দু, মুচি, ম্যাথর, ডোম, চণ্ডাল যারা আছে তারা সবাই হিন্দু। কিন্তু আম্বেদকর গান্ধীজির সঙ্গে সহমত হলেন না। সেই সুযোগে হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতীয় আন্দোলন দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীও সুযোগ নিলেন। তিনি হলেন রামসে ম্যাকডোনাল্ড। তিনি সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করলেন। এতে দলিত সহ বিভিন্ন সংখ্যালঘু জাতিকে পৃথক নির্বাচনের অধিকার দেয়া হলো এবং গান্ধীজি নয়, আম্বেদকর সেটা সমর্থন করলেন। এই পরিস্থিতিতে গান্ধীজি মুসলিম এবং শিখদের পৃথক নির্বাচন যখন মেনে নিলেন, তখন দলিতরা পৃথক নির্বাচনের নীতিতে দলিতদের পৃথক নির্বাচনের নীতির বিরোধিতা করে গান্ধীজি, এই যে পৃথক নির্বাচনের নীতি, এটা বিরোধিতা করলেন গান্ধীজি। বিরোধিতা করে তিনি আমরণ অনশন করলেন, মানে ততদিন অনশন করবেন যতদিন না এই সমস্যার সুরাহা না হয়, তাতে তার প্রাণ সংশয় উপস্থিত হতে পারে। এই ভেবে গান্ধীজির প্রাণ সংশয়ের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়লেন আম্বেদকর। এদিকে তার আদর্শ লঙ্ঘিত হবে ভেবেও তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং শেষে 1932 খ্রিস্টাব্দে একটি চুক্তির মাধ্যমে আম্বেদকর দলিতদের পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করে হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি মেনে নিলেন এবং গান্ধীজির নির্বাচনে দলিতদের 78টি থেকে বাড়িয়ে 151টি আসনের সংরক্ষণের দাবিও মেনে নিলেন। ঠিক আছে, মানে গান্ধীজিও একটুখানি নরম হলেন, আম্বেদকরও একটু নরম হলেন হয়ে এই আন্দোলনটির, মানে যেটা দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের যে বিতর্ক, সেই ব্যাপারটির নিরসন হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাই।